আজকের এই ঘটনাটা শুরু হয়েছিল একটা হাই প্রোফাইল মার্ডার হিসেবে, কিন্তু যখন এর পরদ খুলতে শুরু করলো তখন বেরিয়ে এলো এমন এক মর্মান্তিক পারিবারিক কাহিনী, এমন এক বিশ্বাসঘাতকতার গল্প যা শুনে সবাই হতবাক হয়ে গেছিল। জাস্ট ভাবুন একবার, মারা যাওয়ার ঠিক 6 ঘন্টা আগে কানহাইয়া সিং এই কথাগুলো ফেসবুকে লিখেছিলেন। এই পোস্টটা পড়লে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়, তাই না? মনে হয় যেন পুরো ঘটনাটার উপর একটা বিষণ্ণ ছায়া নেমে এসেছে, আরও রহস্যময় করে তুলেছে সবকিছু। তো প্রশ্নটা এখানে, কানহাইয়া সিং কি সত্যিই কিছু আজ করতে পেরেছিলেন? তার কি মনে হয়েছিল যে কিছু একটা খারাপ হতে চলেছে, নাকি এটা জাস্ট একটা কাকতালীয় ব্যাপার? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। ওকে, তো চলুন আগে আমরা কানহাইয়া সিংকে একটু চিনে নিই। মানে উনি কে ছিলেন? আসলে উনি শুধু একজন সাধারণ কন্ট্রাক্টর ছিলেন না। আদিত্যপুর এলাকায় তার বিশাল দাপট ছিল, আর পলিটিক্যাল কানেকশন তো ছিলই। এক কথায় বলতে গেলে এলাকার একজন পাওয়ারফুল লোক হিসেবেই সবাই তাকে চিনত। তিনি ছিলেন পয়সাওয়ালা কন্ট্রাক্টর, তার উপর পলিটিক্যাল পাওয়ারও ছিল মারাত্মক। তার শ্যালক ছিলেন 3 বারের এমএলএ। বুঝতেই পারছেন পাওয়ারটা কোন লেভেলের ছিল। এলাকায় তার একটা দবাং টাইপের ইমেজ ছিল, আর নিজের সেফটির জন্য সবসময় সাথে পার্সোনাল বডিগার্ড রাখতেন। কিন্তু এত পাওয়ার, এত প্রভাব, এত সিকিউরিটি কিচ্ছু কাজে আসেনি। 2022 সালের 29শে জুন তাকে তারই ফ্ল্যাটের দরজার সামনে গুলি করে মেরে ফেলা হয়। ভাবা যায়, ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিপদ যখন আসে তখন বলে কয়ে আসে না। এত বড় একজন লোককে মেরে ফেলা হয়েছে, বুঝতেই পারছেন পুলিশের ওপর কী লেভেলের প্রেশার তৈরি হয়েছিল। পলিটিক্যাল প্রেশার, পাবলিক প্রেশার, সব দিক থেকে। কিন্তু মুশকিলটা হলো, তদন্তটা শুরুই হয়েছিল বলতে গেলে একেবারে অন্ধকারে হাতড়ানোর মতো। পুলিশের কাছে এমন কোনো লিডই ছিল না যা দিয়ে তারা কেসটা এগিয়ে নিয়ে যাবে। আর এই চাপের মধ্যেই পুলিশকে 72 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হলো। পলিটিশিয়ান, সাধারণ মানুষ সবাই মিলে জানিয়ে দিল এই সময়ের মধ্যে খুনিদের ধরা না গেলে পুরো শহর বন্ধ করে দেওয়া হবে। কিন্তু পুলিশ তদন্ত করবেটা কি করে? শুরুতেই একটার পর একটা সমস্যা। ভাবুন, পুরো বিল্ডিংয়ে কোনো সিকিউরিটি গার্ড নেই, একটা সিসিটিভি ক্যামেরাও নেই। হামলাকারীরা পায়ে হেঁটে এলো, কাজ সেরে অন্ধকারে হাওয়া হয়ে গেল। তার উপর তখন ঘন ঘন লোডশেডিং হতো, যার জন্য আশেপাশের ক্যামেরার ফুটেজ চেক করাও প্রায় ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছিল। তো যখন মনে হচ্ছিল কেসটা বোধহয় একটা ডেড এন্ডে পৌঁছে গেছে, ঠিক সেই সময়ে পুলিশ এমন একটা ছোট ক্লু খুঁজে পেল যা পুরো তদন্তের মোড়টাই ঘুরিয়ে দিল। স্পেশাল ইনভেস্টিগেশন টিম, মানে এসআইটি, একটা সিসিটিভি ফুটেজ জোগাড় করে। ফুটেজটা একদম ঝাপসা, কিন্তু তাতে একজনকে দৌড়ে পালাতে দেখা যাচ্ছে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো ওই পালানোর সময়টা। কানহাইয়ার বডিগার্ড যে স্টেটমেন্ট দিয়েছিল তার সাথে হুবহু মিলে যাচ্ছিল। এটাই ছিল প্রথম ব্রেক থ্রু। এই ঝাপসা ফুটেজটা ধরেই পুলিশ নিখিল কুমার গুপ্তা নামে একজনকে আইডেন্টিফাই করে। ছেলেটার বয়স 24, আর আগে থেকেই তার নামে ক্রিমিনাল রেকর্ড ছিল। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই নিখিল থাকতো কানাইয়া সিংয়ের বাড়ি থেকে মাত্র কয়েকশো মিটার দূরে। নিখিলকে ধরার পর পুলিশ যখন তার ডিজিটাল ফুটপ্রিন্ট, মানে ফোন রেকর্ড, এসব ঘাঁটতে শুরু করলো, তখন তারা এমন এক ষড়যন্ত্রের জালের সন্ধান পেল যা সোজা তাদের নিয়ে গেল কানহাইয়া সিংয়ের বাড়ির অন্দরে। পুলিশ একটার পর একটা ডট কানেক্ট করতে শুরু করলো। প্রথমে নিখিলের কল রেকর্ড চেক করে তারা রাজবীর সিং নামে আরেকজনের খোঁজ পেল। রাজবীর তখন কলকাতায় লুকিয়েছিল। পুলিশ তাকে সেখান থেকে অ্যারেস্ট করে। আর তারপর যখন রাজবীরের ফোন চেক করা হলো, তখন এমন একজনের নাম সামনে এলো যা কেউ কল্পনাও করতে পারেনি। আর সেই নামটা ছিল অপর্ণা সিং, মানে কানহাইয়া সিংহের নিজের বড় মেয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই পুরো হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিল তারই মেয়ে। এই সত্যিটা যখন সামনে এলো তখন সবাই একেবারে থ হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন একটা মেয়ে নিজের বাবাকে খুন করার মতো এত বড় একটা প্ল্যান করবে? এই কেন এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে 5 বছর পেছনে যেতে হবে, যেখানে এই গল্পের শুরু একটা নিষিদ্ধ প্রেমের সম্পর্ক দিয়ে। গল্পের শুরুটা হয়েছিল 5 বছর আগে, 2017 সালে। স্কুলে পড়ার সময় অপর্ণা আর রাজবীরের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু 2019-এ কানহাইয়া সিং যখন ব্যাপারটা জানতে পারেন, তিনি এর তীব্র বিরোধিতা করেন। শুধু তাই নয়, তার চাপের মুখে 2021 সালে রাজবীরের পরিবারকে তাদের নিজেদের বাড়ি পর্যন্ত ছাড়তে হয়। আর সবশেষে 2022 সালে অপর্ণা যখন সুইসাইডের হুমকি দেয়, তখন থেকেই এই সম্পর্কটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের দিকে এগোতে থাকে। আসলে এখানে লড়াইটা ছিল দুটো জেদের। একদিকে ছিলেন বাবা কানাইয়া সিং, যিনি ফ্যামিলির সম্মান বাঁচানোর জন্য যা করার তাই করছিলেন। আর অন্যদিকে ছিলেন অপর্ণা আর রাজবীর, যারা তাদের ভালোবাসার জন্য সবকিছু করতে রাজি ছিল।
বাবার চাপে অপমানিত হয়ে তারা শেষ পর্যন্ত এই চরম রাস্তাটাই বেছে নেয়। তো চলুন এখন দেখা যাক এই প্ল্যানটা শেষ পর্যন্ত কিভাবে এক্সিকিউট করা হলো আর এর ফল কি দাঁড়ালো। এই ষড়যন্ত্রের ডিটেলসগুলো শুনলে চমকে যেতে হয়। ভাবুন, বাবা ভালোবেসে যে হীরের আংটিটা দিয়েছিলেন, সেই আংটিটাই অপর্ণা খুনিদের অ্যাডভান্স পেমেন্ট হিসেবে ব্যবহার করেছিল। সে হোয়াটসঅ্যাপে বাবাকে ট্র্যাক করত, মানে বাবা কোথায় যাচ্ছেন, কি করছেন তার লাইভ আপডেট দিত কিলারদের। আর সবচেয়ে বড় ভুলটা করে রাজবীর, তার সব ফোন কল রেকর্ড করার একটা অভ্যাস ছিল, আর সেটাই হয়ে দাঁড়ালো তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ। শেষ পর্যন্ত অপর্ণা, রাজবীর, নিখিল ষড়যন্ত্রে জড়িত সবাই ধরা পড়ে। আর এখানে একটা বড় টুইস্ট ছিল, যে পলিটিশিয়ানের ছেলে এই মার্ডারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছিল, দেখা গেল সেও এই প্ল্যানের অংশীদার। আর একবার যখন এই লাভ অ্যাঙ্গেলটা সামনে এলো, পুলিশ মাত্র 9 দিনের মধ্যে পুরো কেসটা সলভ করে ফেলে। এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব জরুরি জিনিস শিখিয়ে দেয়। পরিবারে যখন কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়, যখন একে অপরকে বোঝার চেষ্টাটাই থাকে না, তখন সেই সম্পর্কটা জেদ, প্রতিশোধ আর শেষে একটা ট্র্যাজেডির দিকেই এগিয়ে যায়। সবকিছু শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে পুরো ঘটনাটা ঘটল, ভালোবাসা, সম্মান আর প্রতিশোধের এই জটিল খেলায় সবচেয়ে বড় ভুলটা কার ছিল? বাবার, মেয়ের, নাকি পরিস্থিতির? এর উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন।